করে একটা এমন দমকা হাওয়া এলো, আমার ওই যে দোলনাটা, পুরো দোলনাটা হুক থেকে খুলে পুরো দুলছে। হুড়মুড় পড়ে ওই কটটায়, মানে ওই যে বারান্দা মতন বললাম না, ছোট একটা সরু মতন বারান্দা মতন ছিল যেখানটা সামনে একটা এরকম কাঠ মতন করা, কেউ এই মাথা থেকে ওই মাথা ছম 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। উফ, আবার কেউ ছম 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 করে হাঁটতে হাঁটতে আসছে। আজকের 40 নম্বর এপিসোডে আমাদের সাথে শিল্পীদিকে আমরা পাশে পেয়েছিলাম। এই রেকর্ডিংটি অনেকদিন ধরেই আমার কাছে পড়েছিল। রেকর্ডিংটি নেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজোর সময়। আর শিল্পীদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। কয়েকদিন ধরে আমি একটা রিপোর্ট পাচ্ছিলাম সাউন্ড কোয়ালিটি নিয়ে। আমাদের চ্যানেল শুরু থেকে এই জিনিসটা ফেস করে আসছি। একটাই কথা জানাতে চাইবো যে যেহেতু আমরা নতুন একটা চ্যানেল, তাই আমরা অনবরত ব্যাক এন্ডে প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের সাউন্ড কোয়ালিটি আরও হাই করবার। আর আপনাদের সামনে আমরা অনেক ভালো ভালো মানুষের অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। তাই আপনাদের থেকে আমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব পাওয়ার আশা রাখি। এবং আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনিও যদি আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। তো আর দেরি করবো না, শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো হ্যাঁ, হ্যালো। শিল্পীদি, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, তো আপনি কেমন আছেন বলুন? এই তো চলে যাচ্ছে। আশা করছি আপনার ভাইফোঁটা দিওয়ালি ভালোই গেছে এবং কালকে তো হ্যাঁ জগদ্ধাত্রী পুজো ছিল, তো আশা করি ভালোই এনজয় করেছেন আপনি। হ্যাঁ, খুব ভালো এনজয় করেছি। এমনকি আমরা কালকেই প্রথমবার আমি ঠাকুর দেখতে গেছিলাম চন্দননগরে। খুব ভালো ঠাকুরও দেখেছি, ঘুরেছি। আর খুবই ভালো কেটেছে। পুজো থেকে দীপাবলি থেকে ভাইফোঁটা থেকে খুব ভালো কেটেছে। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। নিশ্চয়। তো শেষবার যখন কথা হয়েছিল সেটা হয়েছিল মনে হয় অনেকদিন আগে, তাও দিওয়ালির আগে বোধহয়। আজকে আমি জানতে চাইবো যে আপনার জীবনে যে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আজকে একটু যদি ডিটেলসে শ্রোতা বন্ধুদের সাথে বা আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। অবশ্যই, অবশ্যই শেয়ার করব। এবং সেটা কি ছিল, কেমন ছিল, এবং মানে সেটা কি কোনো ভূত ছিল নাকি কোনো আমার মনের ভুল ছিল নাকি কিছু ছিল, সেটা তো আপনি শুনবেন এবং আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন তারা শুনবেন। মানে তারাই বলতে পারবেন যে সেটা অ্যাকচুয়ালি কি ছিল, কেন ঘটেছে। বা দেখুন, বিজ্ঞান আজকে অনেক উন্নত। হুম। অনেক কিছু এমন থাকে যেগুলোর হয়তো যুক্তি বা ব্যাখ্যা আমাদের কাছে খুঁজে পাওয়া যায় না, তখন সেটাকে আমরা একটু অলৌকিক বলেই ভেবে নিই। তো সেরকম ভাবেই আমার সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা হয়েছে যেগুলো মানে কোনো ব্যাখ্যা বা যুক্তি আমার কাছে নেই। তো হুম। এবারে সবাই সেটা বিবেচনা করে এবং সবাই সেটা বুঝবে যে 2024 সালে এসেও এমন ঘটনার আমি মুখোমুখি হয়েছি যেটা হুম। নিজেও প্রথমে তো বিশ্বাস করতে পারিনি। তো পরে অনেকবার আমি সেটাকে চেষ্টা করেছি যে না, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, হতে পারে। তো আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, হুম। সেরকম কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। শ্রোতা বন্ধুদের আমি জানাতে চাইবো যে আজকের ঘটনাটা শিল্পীদের মুখ থেকে শুনুন এবং আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমি প্রথমেই শুরু করছি, সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আমি জানাচ্ছি যে এই 2024 সালে এসে এমন কিছু ঘটনা, মানে কিছু বলবো না, আমার জীবনের ওপর দিয়েই বলতে পারেন এমন একটা ঝড় গেল যে ঝড়টা মানে আমি হয়তো সারা জীবনেও ভুলতে পারবো না। এবার যদি সেটা আমার মনের ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তাহলে হয়তো আমের থেকে বেশি খুশি কেউ হবে না। যদি মনে করি যে এটা আমার মনের ভুল, এটা যদি কেউ বুঝতে পারেন যে এটা আমার মনের কোথাও ভুল হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি দেখবো। কিন্তু জানি না, আমি তো কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তো যাই হোক, আমি সরাসরি কথাতে চলে আসি। তো রিসেন্ট এই আগস্ট মাসের কথাই বলছি, আগস্ট মাসের কিছুদিন আগে, 2024 সালেরই ঘটনা বলছি, আগস্ট মাসের কিছু আগে। তো আমাদের হঠাৎ করে বাড়িতে বসে, আমি আমার হাজবেন্ড বসে আছি। তো হঠাৎ করেই আমরা ঠিক করেছি যে এবছর একটুখানি আমার এমনি অন্য জায়গা ঘোরা, যেটা দার্জিলিংয়ে কোনোদিন আমরা যাইনি। তো হঠাৎ করে আমরা বসে এরকম চা খেতে খেতে যেমন হয় গল্প করি, তো
তো খেতে খেতে কথা হচ্ছে, তো চলো এবারে দার্জিলিংটা ঘুরে আসি বলে দুজনের মধ্যে কথা হচ্ছে। তো ঠিক আছে, দার্জিলিং যাবো বলে সবকিছু বসে বসে বাড়িতে প্ল্যান করছি, কোথায় কবে যাব, কোন দিন যাব। যেহেতু আমাদের তো বাচ্চাদের ডিসেম্বরে ক্রিসমাসে ছুটি থাকে, তো ওই টাইম ছাড়া তো আমাদের ঘোরার কোনো থাকে না। তো একটু আগে থেকে তো আমাদের ডিসাইড করতেই হয়, নাহলে কি করে যাব ঘুরতে। তো যথারীতি এইভাবে ঠিকঠাক হচ্ছে। তো আমারই এক বান্ধবী আছে, তো সেই বান্ধবী ট্যুর ট্রাভেলস এর সাথে যুক্ত আছেন, খুব সুন্দর সুন্দর ট্যুর করেন। তো হঠাৎ করে তার নামটা মাথায় এলো। তো বন্ধুর নামটা আমি আপাতত বলতে চাইছি না, একটু পরে বলবো। যাই হোক, আমি এখন চাইছি না। তো সেই বান্ধবী ভীষণ সুন্দর ট্যুর করে। তো আমাদের খুব ইচ্ছা হলো যে একবার সেই বান্ধবীর সাথে কথা বলি, যে আমাদের তাহলে ট্যুরটা ফাইনাল করবো। তো ঠিক আছে, হলো। তো তারপরে তাকে যথারীতি কল করলাম যে তুই আছিস সেরকম বাড়িতে, এরকম আমরা ঘুরতে যাবো, একটা ট্যুর করে দিবি। তখন সেই বললো যে দেখ, তোরা একদিন তাহলে আমার বাড়িতে আয়, তো এসে সেখানে নয় বসে কথা বলবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এবার তার বাড়িটাও এমন একটা জায়গায় না, আমার কোনোদিন চিনতাম না, কোনোদিন যাইনি। তো ওরও বিয়ে হয়ে গেছে আজ অনেকগুলো বছর, আমারও বিয়ে হয়ে গেছে। তো আমার স্কুল ফ্রেন্ডই ছিল। তো যাই হোক, এরকম ভাবে তো চলছে, কথা কথা বললাম। তো একদিন ঠিক হলো যে চলো এবার আজকে বরঞ্চ যাই। একদিন বলতে দিনটা ছিল, আপনাকে বলে দিই, রবিবার। এমনও না যে সেদিন শনিবার ছিল, মঙ্গলবার ছিল, এরকম মানে কোনো ব্যাপার আছে সেরকম কিছু না। দিনটা ছিল না রবিবার। তো রবিবার ছাড়া তো আমার হাজবেন্ডের ছুটি থাকে না। তো যথারীতি ঠিক করলাম যে আজকে চলো। তো আমি ফোন করলাম আমার বান্ধবীকে। তো বললো যে ঠিক আছে আয়, আজকে আমি বাড়িতে আছি। আর তখন তো বুঝতেই পারছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে এই টাইমটা আগস্ট মাসের দিকে, ওই জুলাই আগস্ট মাসে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি যে চারিদিকে জল জমে যাচ্ছে। তো দেখলাম সেই দিন সকাল থেকে বৃষ্টি হলেও কম ছিল, কিন্তু অনবরত বৃষ্টি কিন্তু পড়ে গেছে, মানে বৃষ্টি থামছে না। এবার ভাবছি কি করে যাব কি করে যাবো। যাই হোক, শেষ পর্যন্ত একটু থামবে। আমি আর হাজবেন্ড দুজনে মিলে, আমার ছেলে কিন্তু বাড়িতে ছিল। আমার বলে রাখা ভালো যে আমার একটা ছেলে আছে, ছেলে পড়াশোনা করে, ক্লাস 8-এ পড়ে। তো ও বাড়িতে ছিল। তা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে চলে গেলাম আমার এই বন্ধুর বাড়িতে। আমার বন্ধুর বাড়িতে ছিল বজবজে একটা জায়গায় ছিল। তো সেখানে আমাকে ঠিকানা দেওয়া হলো যে এরকম একটা জায়গায় ওর বাড়ি। তো আমি চলে গেলাম ওর বাড়িতে। কিন্তু বাড়িটা মানে ঠিক রোডের ওপর না, রোড থেকে অনেক ভিতরে, মানে অনেকটাই ভিতরে। তো আমার হাজবেন্ড বলছে যে এত ভিতরে বাড়ি? বলছি হ্যাঁ, নতুন বাড়ি করেছে, জায়গা কিনে বাড়ি করেছে যথারীতি, বা আগে হয়তো ছিল বাড়িটা করেছে, এরকম কিছু হবে। বললো যে এত দূরে বাড়ি করেছে? আমি বললাম হ্যাঁ গো, অনেকটা দূর। তো যাচ্ছি তো যাচ্ছি, বেশ অন্ধকার, হ্যাঁ অন্ধকার, একটা মন্দিরও পড়েছে, আবার গলি দিয়ে বাড়ি আছে কয়েকটা, কিন্তু বেশ অন্ধকার জায়গা। তো সরু গালি দিয়ে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি, বেশ অনেকটা অনেকটা যাওয়ার পরে আমাকে ইনস্ট্রাকশন দিল যে তুই চিন্তা করিস না, যেখান দিয়ে আসছিস দেখবি আমাদের বাড়ির সামনেই না, আমার ট্যুর ট্রাভেলসের নাম লেখা রয়েছে, আর উল্টো দিকে দেখবি অনেক একটা বড় বাঁশ গাছের বাগান রয়েছে, বাঁশের ঝাড় রয়েছে। আমি বলছি বাঁশ গাছের বাগান? তো দেখতে দেখতে হ্যাঁ দেখতে পেয়েছি। তা বেশ অন্ধকার জায়গাটা না, খুব আলো টানা। একটা দূরে ক্লাব আছে, ক্লাবে টিনটিন করে আলো জ্বলছে মোটামুটি। আর খুব বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টিটাও সেই সময় আবার এসে গেছে। তো তাড়াতাড়ি করে ওই ওখান দিয়ে এলাম, এসে গাড়িটা রেখে তো আমার ওই বান্ধবীর সাথে এবার ট্যুর নিয়ে যাই হোক কথা হলো। কথা টথা হয়ে যাওয়ার পরে ও না খুব সুন্দর সুন্দর রান্না করে, দারুণ দারুণ রান্না করে। তো আমরা গেছি সেদিন, ও চিকেন রান্না করেছি, বেশ সুন্দর চিলি চিকেন রান্না করেছে। যেটা হয়, বন্ধু গেছি এতদিন পরে, তো ওর হাজবেন্ড তো না খাইয়ে ছাড়বে না। এবার আমি বলছি যে না আমাকে যেতে দে, তাড়াতাড়ি আসি। না 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 না, আমার তোকে খেতে হবে। তো এরকম কথাবার্তা বলে সমস্ত কিছু ঠিকঠাক করে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত্রি ওই 9:30-10টা বেজে গেছে ওখান থেকে বেরোতে। তো তার মধ্যে আবার বৃষ্টিও এসে গেছে, আমরা বেরোতে পারছি না। তো যাই হোক, যেই একটু থেমেছে তখন ওই 10টার দিকে আমার হাজবেন্ডের সাথে কথা টথা বলেছি। এবারে কি হলো, ঠিক যাওয়ার টাইমে আমার ছেলে মানে বলে রাখি খুব ফুডি, ও একটু খেতে ভালোবাসে। তো আমার এই বান্ধবী জান কথা তো হয়। তো বললো এই তোর ছেলেকে না খাইয়ে ছাড়বো না, তুই আমার ছেলের জন্য চিকেনটা নিয়ে যা। আমি তো কিছুতেই নেবো না, না 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 দিতে হবে না। তো ও আমাকে টিফিন বক্সে করে চিকেনটা দিয়ে দিয়েছে। তো যথারীতি আমি তো ওটা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে ওই বলে না যে চিকেনটা রাত্রিবেলা নিয়ে একটু নুন দিতে হয়, লঙ্কা দিতে হয়, অনেকেই তো ব্যাপারটা মানে। আর আমি না অতটা ঠিক করি না, ঠিক আছে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি হাতে করে। তো
তো নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে যথারীতি বাড়ি চলে এসেছি। সেখানে কিছু ভূতের কিছু এখনো ব্যাপার নেই, যাই হোক। তো ওখান থেকে আমরা জিনিসটা নিয়ে চলে এলাম, বাড়িতে চলে এসেছি। আসলে একটু ডিটেলস আমাকে বলতে হচ্ছে, নাহলে তো শ্রোতা বন্ধুরা বা আপনি বুঝতে পারবেন না যে কি ব্যাপার হলো। অবশ্যই। হ্যাঁ, তো আমি রাত্রিরে নিয়ে চলে এলাম। আসার পরে আমার ছেলেকে বললাম যে আন্টি তোর জন্য একটা খাবার পাঠিয়েছে। তো ও তো খুব খুশি, আন্টি খাবার পাঠিয়েছে, যেটা হয় বাচ্চা মানুষ। তো সেদিন রাত্রিবেলা ও আমার হাজবেন্ডের সাথে হাতে দিয়ে দিল, ও সঙ্গে সঙ্গে তুলে খাওয়া শুরু করে দিল। আন্টি বাবু তুই এটা খেয়ে নিবি, তুই গরম করলি না? মা এটা তো গরম আছে, অসুবিধা নেই, আমি খাই না। আমি বললাম, ঠিক আছে খা। তো খেলো। রাত্রিবেলা আমার ছেলে একদম সুস্থ, ঠিকঠাক, মানে কোনো প্রবলেম না, কিচ্ছু না। তো রাত্রিরে মটন খাওয়া দাওয়া করলো। আর রাত্রিরে বলে রাখি যে আমি সেদিনকে বাড়িতে মাটন রান্নাও করেছিলাম। তো ওটাই 1 পিস মতন খেয়েছিল, আর খাইনি। তো রুটি ছিল, খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছি। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা। আর চিকেনটা কিন্তু ওই খেয়েছে, আমরা কিন্তু যেহেতু খেয়ে এসেছি আমরা আর যেতে পাইনি। তো আমরা খেয়ে দিয়ে রাত্রিরে শুয়ে পড়েছি। তবে সকাল হলো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ছেলে টিউশন থাকে, পড়তে যায়। তো হঠাৎ করেই বলছে, মা আমার না শরীরটা ভালো লাগছে না। আমি বলছি যে কেন, শরীর কেন ভালো লাগছে না? বলে, বাচ্চা মানুষ। আমি ভাবছি বোধহয় পড়তে যাবে না, পড়া দিয়েছে হয়তো, পড়া করেনি তাই জন্য হয়তো বলছে। তো বলছে না আমার শরীরটা ভালো লাগছে না। আমি বলছি যে কেন, কি হচ্ছে? মা মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, মা মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আইলাম এই সবে ঘুম থেকে উঠবি তো, যেরকম হয়ে থাকে আর কি, হয়তো সেই জন্য হচ্ছে, তুই যা না। ও না কিছুতে যেতে চাইছিল না। তো আমি এক প্রকার জোর করেই ওকে টিউশনটা পাঠালাম, যে এরপরে স্কুল যেতে হবে, তুই চলে যা। তো গেছে। যাবার পরে আমাকে টিউশন থেকে আন্টি ফোন করে জানাচ্ছে যে ওর খুব শরীর খারাপ লাগছে, আপনি বাড়ি থেকে এসে নিয়ে যান। আমি বললি শরীর খারাপ লাগছে, এক্ষুনি তো ভালোভাবে পাঠালাম না। আমার হাজবেন্ড গেল, গিয়ে ওকে আনতে গেল। তো কাছেই পড়ে, খুব দূরে না, আমার বাড়ি থেকে একটু একটু ডিস্টেন্স, খুব দূরে না। তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে গিয়ে ওকে নিয়ে এলো। আনার পরে আমি বললাম কি হয়েছে? আমার খুব শরীরটা খারাপ করছে মা। আমি বুঝতে পারলাম যে কালকে হয়তো চিকেন খেয়েছিল, তারপরে হয়তো একটা মাটন খেয়েছিল, হয়তো সেই কারণে শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, হয়তো অ্যাসিড কিছু হয়েছে, তাই জন্য হয়তো প্রবলেম হয়েছে। তো যথারীতি আমি তো বললাম যে এরকম তো তুই কালকে এরকম খেয়েছিস বলে তো শরীর খারাপ হয়েছে। তো আমি বললাম একটা কাজ কর, তোকে একটু জল খাচ্ছি, জল দিচ্ছি, খা, খেয়ে দেখ, যদি তোর একটু বমি হয়ে যায় ঠিক হয়ে যাবে। তো জলটা খেলো, খাবার পরে তখন দেখলাম হ্যাঁ ওর গাটা গুলিয়ে প্রচন্ড বমি করেছে। বমি করার পরে সে ঘরে শুয়ে পড়লো। তো আবার উঠে আবার বমি, মানে এরকম করে প্রায় ওই 8 ঘন্টাও নয়, 15 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়াই প্রায় 6 বার বমি করলো। তার সাথে আবার পটি, মানে শরীর খুব খারাপ হয়ে গেল, হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেল। এবার আমি দেখে একটু ভয় পেলাম যে এতটা কি করে বাড়াবাড়ি হয়ে গেল, এত শরীর খারাপ হয়ে গেল। তো এবার তখন কাশছে, ওর একটু সর্দির প্রবলেম ছিল, তখন কাশতে 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 হঠাৎ করে দেখছি কফের সাথে না এরকম ব্লাড বেরোচ্ছে। মানে ওটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। তখন মনকে মানে সান্ত্বনা দিচ্ছি যে অনেক সময় হয়তো কফটা যদি খুব গাঢ় হয়ে যায় তখন তো এরকম বমি আমাদেরও আসতে পারে। এই মানে রক্তটা, ব্লাড তো অনেকে বেরোয়, গলা চিড়ে যেতে পারে। এতবার বমি করেছে, তাই জন্য হয়তো ব্লাড বেরোচ্ছে, এরকম খুব ভয় পেয়ে গেছি। তো দেখছি ওর মানে কমছে না, তারপরে দেখছি কি জ্বর, জ্বর মানে যে অনেক জ্বর তা কিন্তু নয়, ওই 99 100, মানে 100টাকেই আমরা জ্বর বলে মনে করি। তো 99। কিন্তু একটা কথা বলে রাখি, সবাই শুনছেন বা আপনিও শুনছেন, আমার ছেলের কিন্তু না ছোট থেকেই একটু জ্বর হয়, মানে জ্বরটা হয় মানে বেশ বাড়াবাড়ি রকমের, ধরুন মানে বাচ্চা মানুষ তো ওই 103-4-এর কাছাকাছি জ্বর উঠে যায়। কিন্তু একটা জিনিস আমার ছেলে বলে বলছি না, মানে ও মানে ওই 103 জ্বরে অনেক বাচ্চারা যে খেতে চায় না, খাবো না, মানে সচরাচর তাই হয়, আমাদের অসুস্থ হলে আমরা কেউ খেতে চাই না। কিন্তু আমার ছেলের না এইটা একটা খুব বড় গুণ। ও কিন্তু না জ্বর যতই হোক ও জানে কি আমাকে না সুস্থ হতে হবে, আর সুস্থ হতে হলে আমাকে খেতে হবে, সেটা ছোট্ট থেকে ওর মানে এইটা খুব আছে। তো খেয়ে নেয়, মানে যাই খাবার দিই অল্প হলেও কিন্তু খাবারটা খেয়ে নেয়, এমনি ওষুধটা খেয়ে নেয়। আর কোনোদিন না ওই জ্বর হয়েছে মানে 103 জ্বর, হয়তো জলপট্টি লাগালাম, মাথা ধুয়ে দিলাম, যেই জ্বরটা ছাড়লো পরেই কিন্তু উঠে খেলতো, কিন্তু ওরকম শুয়ে থাকার থেকে না, ও সারাদিনই খেলতে খুব ভালোবাসে, সারাদিন কিন্তু খেলাধুলার মধ্যে থাকে। তো ছোট থেকে ওই জিনিসটাই আমি দেখে অভ্যস্ত যে আমার ছেলের যতই শরীর খারাপ হোক উনি চোখ বন্ধ করে শুয়ে থাকার ছেলে না, তো উঠে খেলে। যাই হোক ওই যে কি জ্বরটা এসছে ওরকম, আর অতবার যেহেতু বমি করেছে তার সাথে ওরকম হয়েছে, পটিও হয়েছে। তো আমি ভাবলাম যে অতিরিক্ত তো শরীর তো এমনি প্রবলেম হবেই, তো ওআরএস খাওয়াচ্ছিলাম।
তো যেতে যেতে আমি ওকে নিয়ে একটা ডাক্তারখানা যাই, এই কাছেই একটা ডাক্তারের কাছে যাই। তো ওখানে ডাক্তার দেখাই, ডাক্তার তো ওষুধ দিয়ে হঠাৎ করে উনি সাসপেক্ট করছিলেন যে আমার ছেলের বড় ধরনের কিছু হয়েছে, যেহেতু কফের সাথে ব্লাডটা বেরিয়েছে। তো তখন তো আমি তো বাড়িতে এসে খুব কান্নাকাটি করছি যে না এরকম হতে পারে না, খুব কাঁদছি। তো যাই হোক, দেখলাম আস্তে আস্তে ওই ব্লাডটা আর বেরোলো না, আস্তে আস্তে না কমে গেল, মানে বন্ধ হয়ে গেল, আর বেরোয়নি। ওই সকালের দিকে যেরকম ভাবে বেরোচ্ছিল বেরোয়নি, কিন্তু ওর শরীর প্রচন্ড উইক হয়ে গেছে। এবার অতবার বমি করলে তো বাচ্চারা উইক হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওআরএস খাই যাচ্ছি কন্টিনিউ। তো একটা জিনিস লক্ষ্য করলাম, তার মানে ওষুধ খাওয়ালাম, বমির ওষুধ খাইয়েছি, পটির ওষুধ খাইয়েছি, সব কমে গেল, কিন্তু 99 থেকে 100-এর মধ্যে জ্বরটা। আশ্চর্যভাবে আমি একটা জিনিস বলছি, মানে আমার নিজের ছেলে, ওর না চোখ খুলছে না, মানে চোখটা না হাফ বন্ধ করে শুয়ে। মানে আমার এটা দেখে না খুব অস্বাভাবিক লেগেছে যে ঠিক আছে বাচ্চাদের হয় যে অনেক সময় দুর্বল হয়ে গেলেও সারাদিন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, নেতিয়ে থাকে, হতে পারে যেটা, কিন্তু চোখটা না কেন অস্বাভাবিক ভাবে খোলা। মানে ওটা দেখে আমার খুব ভয় লাগছে যে এরকম ভাবে কেন। আর ও না বলছে, শুধু একটা কথাই বলছে যে মা আমি মাথা তুলতে পারছি না, মানে ওই বালিশে যে মাথাটা দিয়েছে না, মাথাটা না ভারী হয়ে গেছে আর তুলতে পারছে না। আমি ভাবছি যে হয়তো সর্দি হয়েছে ওই জন্য তুলতে পারছে না, কিন্তু জ্বর দেখছি থার্মোমিটারেও মারছি 99, কখনো কখনো 100। জ্বরের ওষুধও খাওয়াচ্ছি, মানে 4 ঘন্টা অন্তর। মানে এমনই হয়েছে যে 3 ঘন্টা ছাড়া আমাকে ক্যালপল 650 খাইয়েছি, তারপরেও না ওর জ্বর কিন্তু ছাড়ছে না। ওর জ্বর কিন্তু ওই 99, 100, কিছুতেই জ্বর কমছে না। অ্যান্টিবায়োটিক সেদিন রাত্রিবেলা করেছে, সারা রাত ধরুন আমি দেখছি ওই জ্বর কিন্তু ওই 100 একবারই শুধু 101 জ্বর উঠেছিল, তারপরে কিন্তু আর ওঠেনি, কিন্তু ওইটুকুই জ্বর ছিল। আমি ভাবছি হয়তো আজকে অনেকটা ওইরকম শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, ওইরকম শুধু তো ওআরএস খেয়েছে, কোনো কিন্তু খাবার খায়নি আমার ছেলে, একটা খাবারও দাঁতে কাটেনি। অতটা যেহেতু অসুস্থ হয়ে গেছে কাটেনি। তো এবারে আমার না ভালো লাগছে না আমার ছেলেকে দেখে, আমি না খুব কাঁদি। আমি না এটুকু বলি যে আমি চট করে না কোনো কিছুতে না ভেঙে পড়ি না, যে এটা কি হলো, কেন হলো, কি কারণে হলো, এইসব কিন্তু ভাবি না। আমি জানি ঘটনা যখন ঘটে গেছে আমাকে সেটা ঠিক করতে হবে। তো এইটা ভেবে আমি একটু স্ট্রং থাকি। যেহেতু আমার হাজবেন্ড অর্ধেক সময় থাকে না, আউট অফ স্টেশন থাকে, তো আমাকেই সবটা করতে হয়। তো যথারীতি তো আমি মানে তখন না একটু ভেঙে পড়েছি, বলতে আমি খুব কাঁদছি যে কেন আমার বাচ্চাটা চোখটা খুলছে না, যে দেখা যাক সকালে কি হয়। সকালবেলা উঠেও দেখছি এপাশ ওপাশ করছে, মানে আমার আমার ঘরের সামনে আমার বেশিক্ষণ টয়লেট, মানে আমার বাড়ির সাথে মানে ঘরের সাথে অ্যাটাচ বলতে পারেন টয়লেটটা। মানে ওর এমনই অবস্থা, ও খাট থেকে নেমে টয়লেট করতে যাবার মতন ক্ষমতা নেই। মানে আমি রীতিমতন বলছেন কি বালতিটা দেবো, তুই এর মধ্যে টয়লেট কর। ও যেহেতু বড় হয়ে গেছে না, ওর মধ্যে মানে একটা লজ্জা এসে গেছে যে না আমি এখানে টয়লেট করবো, মা সেটা ফেলবে, ও করতে চাইলো না। মানে আমার ছেলেকে আমি মানে বলছি, আমাকে ধরে নিয়ে গিয়ে ওকে টয়লেট করাতে হচ্ছে, মানে এমন শরীর খারাপ, এতটা শরীর খারাপ। তো মানে পুরো বেড রিডেন হয়ে গেছে। পুরো ওরকম হয়েছে, মানে আর কোনো খাবারই মুখে নেই, মানে শুধু ওআরএস ছাড়া ও একটা কিচ্ছু দাঁতে কাটছে না। মানে বলছে মা আমার খিদে পেয়েছে, আমি যখন হয়তো এই হচ্ছে একটুখানি স্টু করে নিয়ে আসি, যে এতটা শরীর খারাপ একটু মুড়ি ভিজিয়ে দিচ্ছি, যে পেটে প্রবলেম হয়েছে, কারণ বেশি ঠান্ডা খাওয়ালে তো আবার সর্দি আছে যদি ধরে যায়। তো সেইভাবে কিন্তু খাবারগুলো পরপর দিচ্ছি, ও কিন্তু ওই হাফ চামচও খাচ্ছে না, মানে আমি ফেলে দিচ্ছি খাবারগুলো কিন্তু খাইনি। আমি দেখছি যে না আমি মানে ডাক্তারটা ভুল চুজ করেছি, তাহলে ওকে যে ডাক্তার দেখে তাই স্পেশালিস্ট আমি তার কাছে নিয়ে যাই বলে আমি না তখনই বেরিয়ে গেছি ওকে নিয়ে, যে আমার ভালো লাগছে না, আমি ওনার কাছে নিয়ে যাই। এবার আমার ছেলের একটা ব্যাপার আছে, ওই ডাক্তারের নাম শুনলেই না আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। তো ডাক্তার, আমি বলছি চল বাবু তোকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো উনি ওকে ছোট থেকে একদম দেখেন, তো নিয়ে গেলাম ওনার কাছে। মানে আপনাকে কি বলবো, আমি মানে আমার বলতেও লাগছে যে ডাক্তারের ডিসপেন্সারি যেখানটা আমার হাজবেন্ড গাড়ি নিয়ে গেছিলাম আমরা, ওনার গাড়ির পিছনে পুরো শুয়ে পড়েছি। মানে গাড়ির পিছনে শুয়ে আছে, আমি সামনে, আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে। গাড়িটা জাস্ট রেখেছি ধরেন দু পা হাঁটলেই ডিসপেন্সারি। ও বাবাকে বলছে বাবা তুমি গাড়িটা একটু এগিয়ে নিয়ে চলো না, আমি হাঁটতে পারছি না। মানে আমার এত বড় ছেলে 99 জ্বরে, আর ওই পায়খানা বমিটার আগের দিন হচ্ছে, পরের দিন থেকে কিন্তু ওইসব আর কিচ্ছু হয়নি, ওআরএস খাচ্ছে সারাদিন। আমি ভাবছি দুর্বল শরীর, হয়তো প্রচন্ড দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারছে না, মানে আমার ছেলে কেঁদে ফেলেছে। এত বড় ছেলে, আমার ছেলে পুরো কেঁদে ফেলেছে যে আমি হেঁটে ওইটুকু যেতে পারছি না, কোনো রকমে ওকে ধরে, মানে 2 পা বেরোলেই ডিসপেন্সারি, এমন না যে অনেক দূরে গাড়ি রেখেছি
আর অনেক দূরে যেতে হচ্ছে। তো ওকে নিয়ে গেলাম। এবার বিশ্বাস করবেন না, ওই ডাক্তারখানায় বসে না আমি সমানে ঠাকুরকে ডাকছি যে আমার ছেলেটাকে সুস্থ করে দাও, এমন কেন হলো, এরকম তো আমি কোনোদিন দেখিনি। তো ডাক্তার তো যেহেতু ওকে ছোট থেকে তাকে বলছে কি হয়েছে, আমি এরম এরম ব্যাপার, ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, জ্বর জ্বর হয়েছে, সব দেখে টেকে দিল। ডাক্তারবাবু নিজে বলছেন যে কবে থেকে এটা হয়েছে, আমি বললাম কালকে থেকে। তখন বলছে যে জ্বর কত হয়েছে, 99, 100, বলছে 100 জ্বর এরকম হয়ে গেল। বললাম একটু এরকম বমিও হয়েছিল, কবে জ্বর হয়েছে, আমি না হচ্ছে রাতটা একটু হালকা গোলাচ্ছিল, এখন সেটাও বন্ধ। তো ডাক্তার যথারীতি তার প্রেসক্রিপশন করলেন, আমাকে ওষুধ দিলেন, বাচ্চাকে ওষুধ দিলেন, আমি নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু বিশ্বাস করুন, ওই হয় না যে মায়ের মনে কু ডাকছে, মানে আমি কিছুতেই মানে ভাবতে পারছি না যে এত অসুস্থ আমার ছেলেকে আমি কোনোদিন দেখিনি। মানে এই ছোট থেকে এত বড় হতে হামও হয়েছে আমার ছেলের, একবার ছোটবেলায় হাম হয়েছে, একবার হাতও ভেঙে গেছে। কিন্তু বিশ্বাস করুন তখনও হাত নিয়ে বসে আছে। যেদিন ভেঙেছে সেদিন হালকা কেঁদেছে, প্লাস্টার করার পরে বাড়িতে নিয়ে এসেছি, কান্নাকাটি নেই, আমার ছেলে দিব্যি রয়েছে। হাম হয়েছে যখন তখনও আমার ছেলে এক ফোঁটা কাঁদেনি, এক ফোঁটা কাঁদেনি। মানে ওই অবস্থাতেই ও ঘরে শুয়েছে, ওকে আমি সেবা করেছি, তখনও সুস্থ। কিন্তু মানে এর আগেও পটি বমি হয়েছে, এরকম তো অনেক মানে হয়েছে। এরকম আমি আমার ছেলেকে দেখিনি যে এলো তো খাটে শুয়ে চোখটা বন্ধ, মানে চোখটা ওই অর্ধেক খোলা, শুধু যে চোখের পাতাটুকু বন্ধ, পুরোপুরি নয়, হালকা চোখ খোলা, আর মাথা বলছে মা ভারী, মাথা ভারী। তো যথারীতি আমার মা যেটা করতো যে আমার মা তো আমার সাথেই থাকে, আমার মা বললো কি তুই একটু কাজ কর, তুই একটু লঙ্কা পোড়া দে, দিদু লঙ্কা পোড়া দে। এবার যথারীতি প্রথম দিকে একটু মনে এরকম হলো, পরে ভাবছি যে না, আমার মাও তো যেটা হয় আর কি, যে আগে মা, অনেক মা বাবারাই, এখন কারা করে আমি বলতে পারবো না, কিন্তু নজর লাগে বা বাতাস লাগে এরকম বললে বলে কি ওই লঙ্কা পোড়া দিলে, শুকনো লঙ্কা যদি পোড়া দেয়, 3টে লঙ্কা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি বুলিয়ে দেয়, সেটা যদি পোড়ায়, পোড়ানোর পরে নাকি বাচ্চা সুস্থ হয়ে যায়। তো যথারীতি আমি একটা মনে বিশ্বাস আনলাম যে ঠিক আছে, তাহলে হয়তো তখন তো আমি চিন্তা করবো না যে আমার ছেলে কি করে সুস্থ হবে। তখন যতই ডাক্তার দেখাই আর যতই ওষুধ খাওয়াই, তখন তো আমার মনে হচ্ছে যে না, তাড়াতাড়ি আমার ছেলে সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি। সামনে আবার পরীক্ষাও ছিল, হ্যাঁ হাফ ইয়ারলি পরীক্ষা আছে সামনে, মানে আর 2 সপ্তাহ পরেই ওর পরীক্ষা। আচ্ছা, সেখানে ওরকম দেখে তো আমি তো আরো বেশি টেন্স হয়ে গেছি যে যাই হোক, পরীক্ষা নয় পরে হবে, আমার ছেলেটাকে তো সুস্থ করতে হবে। তো যাই হোক, এবারে আমি দুপুরবেলা তোকে খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, বিশ্বাস করুন কিচ্ছু খেলো না। আমি শুধু ওকে বললাম বাবু ওষুধটা খেতে হবে, তার জন্য একটু কিছু তো খা। মানে কি বলবো, ভাত মেখে নিয়ে এসছি, মানে 2 গাল, মানে সেই জোর করে বলে না খাইয়ে দেওয়া, 2টো গাল একটু ঝোল করেছি, সামান্য সবজি দিয়ে হালকা করে ঝোল করেছি পাতলা করে, 2 গাল ভাত খেয়ে আমার ছেলে আবার শুয়ে পড়লো। আমি 2টো গাল যে মুখে দিয়েছি, শুয়ে পড়লো আবার ওই সেম, ওই চোখটা ওইভাবেই খোলা, মাথা ওইভাবে ভারী। ঠিক আছে, আমি তখন 3টে শুকনো লঙ্কা, সর্ষে, পেঁয়াজের খোলা, রসুনের খোলা, এটা নিয়েছি হাতে করে, নিয়ে একটা কাপড়ের মধ্যে নিই, যেহেতু মা বলেছে করতে। দুপুর ঠিক 2টো বাজে। আর মানে বলছি, বুঝতে পারছেন তো, আমি রবিবার গেছিলাম বান্ধবীর বাড়িতে, রবিবার দিন রাতে চিকেন খেতে, সোমবার দিন আমি অন্য ডাক্তারকে দেখিয়েছি, আর যেদিন পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু আমি চাইল্ড স্পেশালিস্ট দেখাতে গেছিলাম, এবং সেদিন আমি ওই লঙ্কাটা পোড়ানো করেছি। তো আমি যথারীতি ওই 3টে জিনিস নিয়ে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে আমি ছাদে চলে গেছি। আর সেদিনও খুব বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঝড় হচ্ছে। তো দুপুরের দিকে হচ্ছিল, তারপর থেমে গেছে, আর কিন্তু হয়নি, আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঠিকঠাক হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি ওপরে গেছি, দেখছি ছাদে তো খুব হাওয়া দিচ্ছে, আমি যেই মনে হচ্ছে এত হাওয়া দিচ্ছে কি করে জ্বালবো। তো কোনো রকমে একটু জ্বেলেছি, জ্বালার পরে দেখছি সত্যি কথা, ওই লঙ্কাটা যে পোড়ালাম না, কোনো গন্ধ নেই। মানে অথচ কিন্তু দোকান থেকে, মানে এমন না যে অনেক দিনের পুরোনো লঙ্কা, ঝাঁঝ নেই। এমনিতে যথারীতি কেউ ফোড়ন দেয়, হাঁচিতে হাঁচি খারাপ দেয়, পোড়ালে তো বুঝতেই পারছেন যে কতটা গন্ধ ছাড়বে। তো আমি তো কোনো গন্ধ পাইনি, ওই লঙ্কাটা, শুকনো লঙ্কা, সর্ষে এগুলো পোড়ালাম, কোনো গন্ধ পেলাম না। এবার করে বললো শুকনো লঙ্কাটা তো কোনো গন্ধ বেরোলো না, নেমে চলে এলাম। তা বললাম কই, ছেলে তো ঠিক হলো না এরকম করার পরে। তারপরে ভাবছি কি হলো যে কি, দুপুরবেলা চলে গেল, বিকালবেলার দিকে আমি ওকে ডাকছি, বাবু একটুখানি স্যুপ করে দেবো খাবি, একটুখানি স্যুপ করে দেবো খাবি। তখন বলছে, তখন চোখটা বন্ধ করে শুধু মাথা নিয়ে বলছে একটুখানি খাবো। তো আমি তো খুব খুশি যে আমার ছেলে খাবে বলেছে, কারণ মানে অতটা অসুস্থ হয়ে আছে, তারপরে খাবে বলেছে শুনে তো আমি একটু খাবোই। তো কি জানি মনের মধ্যে না একটা চলছে, একটু হালকা করে একটু সবজি দিয়ে স্টু মতন করে নিয়েছি,
নিয়ে আসছি যখন, তখন তো একদম ভর সন্ধে, মানে পুরো সন্ধে হয়নি। মানে ধরুন তখন ওই আজানটা দেওয়ার পরে পরেই একটা টাইম থাকে যে সূর্য ডুববে, আমরা তারপরে তো শাঁখটা বাজাই। ওই টাইমটা কি করেছি, আমি নিজে থেকে, আমি এখন বলছি আপনাদের, আমি নিজে থেকে আবার ওর গায়ে ওই শুকনো লঙ্কা, সর্ষে, পেঁয়াজের খোলা, রসুনের খোলা সাথে সাথে দিয়েছি। দিয়ে আমার জামা কাপড়টা কিন্তু চেঞ্জ করেছি, করে আমি তো ওপরে সেই সন্ধে দেবো তো একবারে তাকে ভুলিয়ে আমি ছেড়ে দিয়েছি। এবারে যাচ্ছি, মানে আসল ঘটনাটা আপনাকে বলি। এটা জানি না, মানে আপনি শুনলে কি দেখাচ্ছেন বা শ্রোতারা শুনলে কি বলবে সেটা আমি জানি না। তো যেটা ঘটেছে আমি সেটাই মেন কথা বলছি। তো উপরে গেলাম, একটা হাওয়া চলছে ছাদে। তো হাওয়াতে যেরকম হয় ছাদে দেখে, তো হাওয়াতে দিল। তো হাওয়া দিচ্ছে বলে আমি কি করেছি, কিছুতেই দাঁড়াতে পারছি না, ওটা কিছুতেই দাঁড়াতে পারছি না। তো আমি একটু মা কালীর ভক্ত, মানে হাঁটতে থেকেই বলছি মা কালীর ভক্ত, এবং কৃষ্ণ নামও আমি সারাক্ষণই করি। আমি একটা কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করি সারাক্ষণ, হুম। বলতে থাকি মনে মনে। তো ওই মন্ত্রটা উচ্চারণ করছি আর সমানে আমি মা কালীকে ডাকছি যে, মা গো, আমার ছেলে যদি কিছু হয়ে থাকে, মা আমার ছেলেটাকে সুস্থ করে দাও। তখন তো বলুন আমার মনের অবস্থাটা কি, আমার হাজবেন্ড থাকে না, মানে সেদিন বেরিয়ে গেছে, আমার মা, বয়স্ক মা রয়েছে, আমার ছেলেটা ওইভাবে পড়ে আছে, আমি তো সেটা মা হয়ে কি করে দেখবো, সারাক্ষণ একটা বাচ্চা শুয়ে আছেন তার সঙ্গে, না যে খেতে পারবো না কিছু করতে পারবো। আমার বুঝতে তো পারছি। হচ্ছে মনের মধ্যে একটা কিছু। তো ঠাকুরকে ডাকছি, তো যতবার দেশলাই কাটিয়ে কাটা মোমবাতিও নিয়ে গেছি, যতবার চালাচ্ছি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, যেহেতু হাওয়া দিচ্ছে। তো ঠাকুরকে ডাকতে ডাকতে আমি একদম না বেশ ফোন করে ঘুরে বসেছি, মানে যাতে হাওয়াটা কোনোভাবেই না ওটাকে কাজ করতে পারে। তো আমার শেড, মানে ছাদে হাফ শেড করা, মানে আমার ছাদটা কিন্তু ফুল শেড করা নেই, আমার ছাদটা হাফ শেড করা হয়েছে, তাও চারিদিক থেকে খোলা। তো যাই হোক, আমি একটা কথা বলে রাখি, তো সাথে আমার একটা দোলনা আছে। দোলনা মানে কোনো কাঠের দোলনা না, ওই যে দীঘা থেকে আনা চেয়ারগুলি হয় না, চেয়ারগুলো তুমি বসে থাকার জন্য, কিন্তু দোলে না তো সে একটু মানে বসার জন্য, তো ওই দোলনাটা আমার মোড়া টাইপের? সবসময় থাকে। ঠিক বলবো না, চেয়ার টাইপের, চেয়ার ঝোলানো, ওপর থেকে আচ্ছা দড়ি আচ্ছা। দিয়ে চেয়ার যেমন হয় চেয়ারের মধ্যে ঝোলানো। তো ওইটা আমার উপরে গিয়ে সারাক্ষণ আটকে থাকে, মানে সারাদিন সারা রাত ওখানেই ওই বুকেই আটকানো থাকে। যেমন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দোলনাটা কিন্তু আমার ওই বুকেই আটকানো থাকে। দোলনা কিন্তু ওখান থেকে আমরা যদি না খুলি, দোলনা কিন্তু খোলে না, মানে কি আটকানো থাকে। তো আমাদের উপরে পাতা সবকিছুই থাকে, সবকিছুরই ব্যবস্থা, জাস্ট নতুন বাড়ি করেছি। যাই হোক, এবারে আমি ওই লঙ্কাটাকে নিয়ে, তো ওটাকে পোড়াবো, পোড়াতে তো আমাকে হবেই, কারণ আমি ভাবছি কিছু যদি আমার ছেলে কিছু দিব, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এই ভেবেই আমি খাবারটাকে একদম গাছ করে বসে আমি ওটা পোড়াচ্ছি পোড়াচ্ছি। আর আমার ঠাকুরকে ডাকছি, আমি শ্রীকৃষ্ণকে ডাকছি যে আমার ছেলেকে সুস্থ করে দাও, ভালো করে দাও বলে আমি পোড়াচ্ছি, যদি কিছু হয়ে থাকে। একটা সেকেন্ড, মানে কি বলবো, যে তাই এখনো কাটা দিচ্ছে আপনাকে বলছি। লঙ্কাটা জাস্ট পুরো শেষের দিকে আসছে আমার অ্যাডভেস্টারের সাথে। আমি আগে থেকে বলে রাখি যে ওখানে লাফানো, মানে আমার দিকে চারিদিকটা এমনই জায়গা যে অ্যাডভেস্টারে কিন্তু কিছু করার নেই, মানে কোনো গাছের পাতা হোক, গাছের ডাল হোক, কোনো বিড়াল এসে ঘুরতে পারবে এমন কিন্তু আমার বাড়ির পজিশন নয়। হ্যাঁ, আমার বাড়ির পিছন দিকে বাগান আছে অবশ্যই, কিন্তু আমার ঘরে উঠতে গেলে, মানে আমার ওই অ্যাডভেস্টারের ছাদে উঠতে গেলে তাকে আগে আমার ঘরের পাঁচিল টপকাতে হবে, ছাদের পাঁচিল টপকাতে হবে, তারপরে উঠতে পারবে। কিন্তু আমার এই অ্যাডভেস্টারে কিছু ওঠার সম্ভাবনা নেই, কিছু উঠতে পারবে এমন পজিশনে আমার ঘুরতে। হুম। তো জাস্ট ওই লঙ্কাটা যখন পোড়াচ্ছি, ঠিক শেষ মুহূর্তে একটা বিকট আওয়াজ হয়েছে হাতে, মানে ওই অ্যাডভেস্টারের ওপরে সেই যেমন হনুমান একটা বড় জিনিস লাফালে যেমন আওয়াজ হয়, আপনাকে বলছি না গায়ে লাগাচ্ছে, টপ করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজটা শুধু হয়েছে না, আওয়াজটার সাথে সাথে যেখানে পুরো, মানে হাওয়া নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে একটা এমন দমকা হাওয়া এলো, আমার গা পুরো শিহরণ। এবং আমার ওই যে দোলনাটা, পুরো দোলনাটা হুক থেকে খুলে পুরো দুলছে, মানে অ্যাডভেস্টারের ওপর থেকে নিচ পর্যন্ত দুবার দুলেছে। এবং আচ্ছা। হাওয়াটা ওই টাইমে
পুরো বেরোলো, আমি পুরো এরকম ঘুরে দাঁড়িয়ে দেখছি, মানে আপনাকে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দোলনাটা পুরো দুলছে এরকম ভাবে, আর হাওয়াটা পুরো কি মনে হলো একটা ধোঁয়ার মতন কিছু বেরিয়ে চলে গেল। আমার লঙ্কা পোড়ানো শেষ, আমি পুরো দাঁড়িয়ে আছি স্টিল, যে কি পড়েছে আমি দেখবো। আমি আবার অ্যাডভেস্টারে ছিলাম, বেরিয়ে গেলাম ছাদের সামনে দিয়ে। আমি যেহেতু উঁচুতে, আমি তো আমার পক্ষে তো দেখা সম্ভব না যে ছাদে কি পড়েছে, কিন্তু এটুকু জানি যেটাই পড়ে থাকুক না কেন সেটা নিচে নামবে। বিশ্বাস করুন, ওটা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছাদে। আমার দু চোখ বেয়ে না অটোমেটিক জল পড়ছে, কেন পড়ছে আমি জানি না। মানে আমি দেখছি কিছু দেখতেই পেলাম না। মানে একটা যদি পুনর্মান বড় লাফা সেটা যাবে কোথায়, কোথা দিয়ে নামবে, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু ছিল না। দিয়ে আমি জানি না কি ছিল, কেন এত জোরে আওয়াজ হলো। ওই আমার মানে কি, দোলনাটা খুলে পড়ে গেল, দোলনাটা খুলে শুধু পড়ে, দোলনাটা কিছুক্ষণ দুলছে এরকম হাওয়ার মতন বেরিয়ে গেল, সেখানে চারিদিকটা পুরো থমথমে লাগলো আমার ছাদটা। আমি পড়ে গেলাম, দিলাম সন্ধে দিয়ে আমি নেমে চলে এলাম নিচে। নেমে গিয়ে দেখছি যে মা বলছে কিসের আওয়াজ হলো, খুব জোরে ঝড় উঠেছে তো। দরজা খুলে দেখলাম যে না, ঝড় তো না। আমার মা বলছে ঝড় উঠেছিল, দরজা খুলে দেখলাম ঝড় তো নয়। তারপরে কি হলো, মাকে আর না কিছু বলতে পারছি। বিশ্বাস করুন, ওই ঘটনাটা মানে আমি জানি না কি হলো না হলো। তারপরে আমি ছেলেকে এনে খেতে দিলাম, খেলো, রাত্রিরে ওষুধ খেলো। বিশ্বাস করুন, ও 3 রাত জ্বর নেই, জ্বর নেই। জ্বর কিন্তু পুরোপুরি ছেড়ে গেল, পুরোপুরি। ওর কিন্তু জ্বর ছেড়ে গেল, ও কিন্তু পুরোপুরি একদম ঠিক। আমার ছেলের কিন্তু আর কিচ্ছু না। হ্যাঁ, একটু দুর্বল ছিল, একটু অসুস্থ ছিল, আমি স্কুলে পাঠাইনি। কিন্তু আমার ছেলে পরের দিন উঠেছে, উঠে বসে খেয়েছে, খাবার খেয়েছে, সবকিছু হয়েছে। এটা কি ঘটলো, কেন ঘটলো, আমি কিন্তু সেটা জানি না। এবারে ব্যাখ্যা সবাই করবে, সবাই যুক্তি দেবে নানান, যে এইটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। এটুকু আমি বুঝেছি যে আমার ছেলেকে সেদিন যে চিকেন এনেছিলাম না রাত্রিবেলায় বাগানের ওখান দিয়ে, এটাই আমার খাই, এটাই আমি ভেবেছি। তাহলে আমার সুস্থ ছেলেটা ওইভাবে অসুস্থ আমি কোনোদিন দেখি। আর এই ঘটনাটা মানে কি ছিল, কেন ছিল, কি কারণে ছিল, আমার কাছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই। মাঝখানেও তারপরেও অনেকবার ঝড় হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, এত ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছে। আমি কিন্তু বারবার, জানেন তো, আমি ছাদে গেছি, আমি গিয়ে দেখছি যে আমার দোলনাটা খুলে যায় কিনা। বিশ্বাস করুন, আমার দোলনা খোলেনি। আমার দোলনা কিন্তু ওই হুকেই আটকানো থাকে, না দড়ি ছিঁড়েছে না কিছু। আপনি হয়তো জেনে থাকবেন যে অনেক সময় আমরা শুনে থাকি যে গুনিন বা ওঝারা যখন ঝাড়ায় কাউকে, যাদের মানে বলে যে পজেসড হয়েছে, যে এন্টিটি থাকে বা যেটা ওনার মানে যে ভিকটিম থাকে তার উপর যে ভর করে থাকে, তারা যাওয়ার সময় একটা না একটা কিছু নিশানি দিয়ে যায় যে কিছু না কিছু আমি একটা করে দেবো। একদম তো একদম একদম। আমার কোথাও না কোথাও মনে হলো যে আপনার ছেলের উপর হয়তো এরকম কিছু একটা ছিল, হয়তো মানে হয় পজেস ছিল বা নজর ছিল, এবং সে আপনার চারপাশে বা আপনার ছেলের চারপাশেই হয়তো ঘুরছিল, এবং আপনি হয়তো যে রিচুয়ালস গুলো যেগুলো করলেন তাতে হয়তো ওই জিনিসটা আর সহ্য একদম। করতে না পেরে ছেড়ে চলে গেল, ছেড়ে এবং চলে যাওয়ার গেল। আগে সে একটা নিশানি হয়তো দিয়ে গেছে, সেটা হয়তো সেই কারণে হয়তো এই জিনিসটা হয়েছে। আমিও সেটাই মনে করি, কারণ এইটা যে ঘটনাটা 2024 সালে দাঁড়িয়ে, আমি বলে রাখি আমার বাড়ি কিন্তু নতুন, মানে নতুন বলতে আমাদের মানে নিচে ঘর ছিল, তো সেটাকে ঠিকঠাক করে আমি নতুন বানিয়েছি। তো ঘরে পুজো করা, সত্যনারায়ণ পুজো টুজো সব কিন্তু আমার বাড়িতে হয়েছে। বিশ্বাস করুন, আমি না এত এরকম ঘটনা একটা চোখের সামনে, আমি এটা যে কি ফিলিং, মানে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, মানে আমি এখন মানে বলে হয়তো আপনাকে সেই ফিলটা করাতে পারছি না। আমার যে ফিলটা এখনো হচ্ছে, আমার এখনো চোখ দিয়ে মানে একদম জলও বেরিয়ে গেছে, আমার হাতে গায়ে কাটাও দিচ্ছে। এই ফিলিংটা মানে বলে হয়তো বোঝাতে পারবো না। আমি তারপরে বহুবার গেছি সাথে, যে না আমার এটা মনের ভুল হতে পারে, হয়তো খুলে গেছে, কিন্তু না,
কিছুই না। সারাক্ষণ আমার ছেলে তো ছাদে যেহেতু ক্রিকেট খেলে শ্যাডো প্র্যাকটিস করে, কোনো সময়তেই ওরকম অ্যাডজাস্ট করে কিন্তু কিছু আওয়াজও পাইনি। বুঝতে পারছি। এবারে শুরু করছি অনেকদিন আগের ঘটনা একটা, যেটা ছিল সালটা হচ্ছে 2008 সাল। তো আচ্ছা। তখন আমার মানে বিয়ে হয়েছে সবে সবে, তখন আমার মানে নতুন বিয়ে হয়েছে আর কি, মানে ওই আমার বিয়ে হয়েছে মার্চে, এবারে ঘোরার প্ল্যান হচ্ছে যে সেপ্টেম্বরে পাহাড়ে ঘুরতে যাব। তো যথারীতি আমি তো খুব এক্সাইটেড পাহাড়ে যাব, কারণ সত্যি কথা বলতে আমি কোনোদিন পাহাড় দেখিনি। মানে আমার খুব ছোট বয়সে, মানে খুব বেশি বয়সে তো আমার বিয়ে হয়নি, খুব ছোট বয়সে বিয়ে, কিন্তু আমি কলেজে পড়ি, তো সেকেন্ড ইয়ারে পড়ছি। তো সেই সময় আমার বিয়ে হয়ে গেছে। তো তারপরে পড়াশোনা করেছিলাম। তো যাই হোক, এবারে পাহাড়ে যাবো, মানে পাহাড়টা একটা এক্সাইটেড। আমি তো কোনোদিন পাহাড় মানে যাইনি, পাহাড় সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই, কিছু নেই। তো বলে রাখি যে যে সময়টা গেছিলাম সালটা ছিল 2008, তখনই গেছিলাম। তো আমাদের ট্যুর হয়েছিল গ্যাংটক, লাচুং, পেলিং, ইয়ামথাম, নাথুলাবাদ, বাবা মন্দির, 0 পয়েন্ট, সাংবু, এই আর পেলিং, এইটা ছিল আমাদের ঘোরার ট্রিপ। তো মানে যখন গেছিলাম আজ থেকে তো অনেকগুলো বছর আগে, তো যাই হোক বেশ দিনটা এলো, আমি তো খুব এক্সাইটেড, হাজবেন্ডের সাথে ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাচ্ছি। মানে আমার তো মানে জানাই নেই পাহাড় সম্পর্কে, মানে কিছুই জানি না যে ওখানে কেমন ঠান্ডা পড়ে। শুধু শুনেছি যে পাহাড়ি এলাকায় দার্জিলিং এ উঠতে খুব ঠান্ডা, এই দার্জিলিং তো জানি, কিন্তু আশেপাশে যে গ্যাংটক, লাচুং, পেলিং, এই এতগুলো যে জায়গার নাম সেগুলো তো জানতাম না। তো তখন বলছে হ্যাঁ ট্যুর করলে এরকম ভাবে ট্যুর করে, এরকম জায়গায় ঘুরতে যায়। তো ভালো কথা, আমি তো খুব খুশি। তো যথারীতি তো বেরিয়ে পড়লাম। আর আপনাকে বলে রাখি যে সেই বছরে না পুজোটা ওই সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের শুরুতে মানে হয়েছিল। আর আমার হাজবেন্ডের যেহেতু সেই সময় পুজো ছাড়া যাওয়ার উপায় ছিল না, তো আমরা ওই পুজোর সময় তখন ট্রিপ হয়েছিল যে পুজোটাই আমরা ওইখানে কাটাবো আর কি, ওই আচ্ছা। ঘুরতে যাবো আর কি পুজোর সময়তে। তো আমি প্রথমে একটু নারাজ হয়েছিলাম যে হ্যাঁ পুজোর সময় কেন, তো আমার হাজবেন্ড বোঝালো দেখো আমার তো পুজো ছাড়া ছুটি হবে না, তো আমাকে ওই টাইমটা আমি যেতে পারবো। তো যথারীতি ঠিক হয়ে গেল, আমরা পুজোর সময়তে বেরিয়ে পড়লাম ট্রেনে করে। বেশ ভালোই মজা লাগছে, প্রথমবার যাচ্ছি এখান থেকে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে গেলাম গ্যাংটক, মানে ওই এনজিপি থেকে গাড়ি করে। বেশ খুব মজা। আর তখন মানে এখন আমি যখন দেখছি যে এই এত মানে গ্যাংটকে এত হোটেল বা এই রকম জায়গায় পেলিং এই স্কাই ওয়াক হয়েছে নতুন, তারপরে এত হোটেল, কিন্তু বিশ্বাস করুন আমি যখন ঘুরতে গেছিলাম না 2008-এ, তখন কিন্তু এত হোটেল এত কিন্তু কিছু ছিল না। আর এত মানে এখন যে টাকাটা বলে যে এই প্যাকেজ 30,000 টাকা, 40,000 টাকা, কমে তো কোনো প্যাকেজই নেই, কিন্তু আমরা যে সময় গেছি তখন কিন্তু মানে এত কমে গেছিলাম, কিন্তু এত টাকা খরচা করে যায়নি। কারণ তখন ধরুন 2008 সালে আমার হাজবেন্ড তখন যেখানে জব করতেন, এখন তো ওখানে করেন না, এখন অন্য জায়গায় করেন, তখন যেখানে জব করতেন সেখানে জব করে যে টাকা স্যালারি আমাদের পেতো আমার হাজবেন্ড, তো সেই টাকায় 50,000 টাকা খরচা করার মতন আমাদের এ ছিল না। তো আমরা প্রায় 6 দিনের ট্রিপ ছিল আমাদের, 6 দিন, হ্যাঁ 6 দিনের মতন ট্রিপ ছিল। তো তখন ট্রিপে, এখন তো 6 দিন ট্রিপ করলেই মানে 50,000 60,000 টাকার ট্রিপ হয়ে যাবে দার্জিলিং, শুধু সামান্য দার্জিলিং ঘুরতে গেলে। কিন্তু আমরা যখন গেছিলাম তখন কত হবে দুজনের, খুব বেশি হলে হয়তো কত হবে ওই 10,000 টাকা ম্যাক্সিমাম, এর বেশি নয়। মানে 6 দিনের ট্রিপের কথাই বলছি, 10 থেকে 12,000 টাকা হবে। মানে এর মধ্যেই আমরা ঘুরে ফেলেছি। মানে গাড়ি ভাড়ার খরচাও খুব কম ছিল। আর এখন যে রুমগুলো ধরুন নাই আর 2,000, 2,500, 1,500, তখন তো 100 ছিল, ওই 500 টাকার হোটেল, 600 টাকার হোটেল, 700 টাকার, মানে এরকমই ছিল। আর তখন তখনকার অনুযায়ী ওই ওটা 500-700 হ্যাঁ টাকারটাই তখনকার অনুযায়ী অনেকটাই অনেকটা বেশি। বেশি, হ্যাঁ হ্যাঁ তখনকার অনুযায়ী বেশি, কিন্তু এখন মনে হয় কি সেটা কম। সেটাই আর কি। তো জায়গাটা খুবই সুন্দর। আর আমার কাছে তো তখন একদম নতুন, আমি যাচ্ছি এই প্রথমবার যাব ঘুরতে, তো একটা এক্সাইটমেন্ট। যাই হোক, তো গেলাম, ঘুরতে গেছিলাম, গ্যাংটকে গেছিলাম। ওখানে গিয়ে না বলে রাখি আমরা না বৃষ্টি পেয়েছিলাম। আর বৃষ্টিতে যে কি আনন্দ করেছি মানে সেটা বলার কথা না, কিন্তু খুব সুন্দর জায়গা লেগেছে। আমি একবারই গেছিলাম আমি আসে, তো ওই জায়গাগুলো ঘুরেছি। এমনকি আমরা ছাঙ্গুতে এখন যেমন দেখি বেশ রাস্তাটা তবু ঠিক, কিন্তু আমরা যখন গেছিলাম না ছাঙ্গুতে,
এত বাজে রাস্তা, মানে ভাবা যায় না, জাস্ট ভাবতে পারবো না। মানে এখনো কি অবস্থা বলতে পারবো না, অনেক বছর তো আমি আর জানি না, তবু দেখি যে তবু ঠিকঠাক মানে গাড়িগুলো যাচ্ছে। কিন্তু আমরা যখন গেছি তখন রাস্তা যে এত খারাপ, মানে খালি মনে হচ্ছে কি মানে খাদেই পড়ে যাব। মানে গাড়িতে বসে আছি, খালি মনে হচ্ছে কি এই বোধহয় নিচে চলে যাবো, আমি মনে হয় আর বাড়িতে পৌঁছাবো না, মানে এত বাজে রাস্তা ছিল যেতে। শুধু তাই না, মানে ওই টাইমে চিন্তা করুন, ওই টাইমে কিন্তু আমাদের নাথুলাবাদ বা বাবা মন্দির কিন্তু আমরা যেতে পারিনি, ধস নেমে গেছে রাস্তাতে। ওই সময়তে ধস নেমে গিয়ে রাস্তা পুরো বন্ধ। আর পাহাড়ি এলাকায় তো যখন তখন ধস নামতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আমরা ওই ওই জায়গাগুলো কিন্তু ঘুরতে যেতে পারিনি। বাট এইদিকে কিন্তু ওই ছাঙ্গু, লাচেন, তেলিং এগুলো কিন্তু সবই ঘুরেছি। তো যাই হোক, যেটা মেন কথায় আমরা আসি, তো আমরা যখন গেছিলাম তখন বললাম, আগেই বললাম যে তখন কিন্তু ওই প্রচুর হোটেল, ঘিঞ্জি জায়গা সেরকম কিন্তু ছিল না। এখন যেমন মানে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি, চোখ খুলে এত হোমস্টে, এত মানে এত হোটেল। তখন আমরা যখন গেছি তখন কিন্তু এত হোটেল ছিল না। তো আমরা যথারীতি ওই দিকটা ঘুরে তারপর লাচেং এর দিকে আমরা আসছি। তো অনেকটা না, মানে পাহাড়ি এলাকায় সন্ধ্যে 7টা মানে তো সেটা সন্ধ্যে না, সেটা যেন রাত 10টা হয়ে যায়, অনেকটা রাত্রি। তো এবার যেহেতু আমরা অনেকজন মিলে গেছিলাম, মানে ধরুন আমরা 3টে প্রায় ফ্যামিলি ছিলাম, তার মধ্যে একটা ছিল ছোট্ট বাচ্চা, আর আমরা 2জন ছিলাম, আমাদের সাথে আরো 6জন ছিল, আর আমরা 2জন 8জন। তো হয়ে গেছিল, মানে যেহেতু বাচ্চা ছিল ওটা কোলে কোলে বসে গেছে, তো আমাদের তো সবারই মোটামুটি একটা গাড়িতেই আমরা ছিলাম। ভালো আমরা গেছি। তো যাওয়ার সময় ঘটনাটা বলি, আমরা যখন যাচ্ছি অন্ধকার হয়ে গেছে। আর যে যে গাড়ি চালাচ্ছিলেন, যে ড্রাইভার ছিলেন, সত্যি ওদিককার ড্রাইভাররা এত ভালো, মানে বলার মতো না। সত্যি খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, মানে গাড়ি চালাচ্ছে তো ও সুন্দর, কিন্তু আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হালকা একটু ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, একদিকে খাদ অন্যদিকে পাহাড়, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, পুরো জঙ্গলের মতন, যেন পুরো ঘুটঘুট করছে অন্ধকার। আর মাঝে মাঝে ফলস আছে, এগুলোর আওয়াজ পাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। তো যখন আমরা গিয়ে ওই যে পৌঁছালাম তখন প্রায় 8টার কাছাকাছি বাজবে বোধহয়, 7:30 এরকমই বাজবে, ঠিক এক্সাক্ট খেয়াল নেই, কারণ অনেক বছর আগের কথা তো। তো ওই টাইমটা আমরা পৌঁছে গেছি। এবারে পৌঁছে তো গেছি, গিয়ে দেখছি চারিদিকটা না পুরো অন্ধকার। মানে বুঝতে পারছেন, সেই সময় কিন্তু তাহলে ওই আশেপাশে কিন্তু কোনো হোটেল কিছু নেই। মানে আমরা যে জায়গাটায় ছিলাম কটেজটাতে, আমরা না একটা কাঠের কটেজে ছিলাম। তো কটেজের কিন্তু চারপাশে কিচ্ছু নেই, শুধু কিন্তু ওই মানে কটেজটাই একটা দূরে কটেজ আছে, তিন তিন করে কয়েকটা, মানে কটেজের মধ্যে যেমন আলো জ্বলে, আর তখন টিউব তো নয়, ওই বাল্ব মতন জ্বলছে, ওই আলোগুলো জ্বলছে। আর চারিদিকটা না পুরো শুনশান এলাকা, মানে কেউ যদি ওখানে কাউকে মার্ডার করে দিয়ে চলে যায়, খুন করে দিয়ে যায়, তাহলে লোকে জানতে পারবে না। এবার আমার না খুব ভয় লাগছে, আমি বলছি কি এটা কোথায় এলাম, বলছি কেন ভালো লাগছে না, বলছি ভালো। আর প্রচন্ড ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা যাকে বলে, পুরো কাঁপছি, মানে জ্যাকেট সোয়েটার পরেও যেন সে কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা। আর যাই হোক, তাড়াতাড়ি করে তো আমরা সবাই কটেজে চলে গেলাম, গিয়ে না যে যার লেপের তলায়, মানে লেপ থেকে আর বেরোতে পারছি না, মানে এত ঠান্ডা। এবার বলে রাখি, আমরা যে কটেজটায় ছিলাম, কটেজটা না নিচে, নিচে হচ্ছে যে মানে রান্নাঘর আছে, যিনি রান্না করতেন সে, আর আমাদের ড্রাইভার সে, তারা হচ্ছে নিচে ছিল। আর আমাদের 3টে রুম ছিল। এবার কটেজটায় কিন্তু আর কিছুই থাকে না, ওই 3টে রুম, মানে পাশাপাশি 3টে রুম, আর সামনে না একটা এরকম বারান্দা মতন, মানে কাঠের, মানে কটেজ যেরকম থাকে পাঁচিল দেওয়া আছে হালকা, আর এরকম বারান্দা মতন, লন আর কি, ছোট মতন, খুব বেশি তো বড় হয় না, কাঠের কটেজ গুলো তো ছোট ছোট হয়। আর কিন্তু কোনো রুম নেই, একটা কিছু নেই, আর অ্যাটাচ বাথরুম যেমন থাকে। তো ওখানে সবাই বলছে কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তখন তো একটা আলাদাই ব্যাপার যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখবো, যেটা হয়ে থাকে সাধারণত, আমরা ওখানে ঘুরতে গেলেই তো কাঞ্চনজঙ্ঘাই আগে দেখবো। তো এখান থেকে বেরোলেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর চারিদিকে শুধু অন্ধকার, আর দূরে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, মানে সে এক অন্যরকম ফিলিং, মানে পুরো নিস্তব্ধ চারিদিকে, আর ওরকম ঝর্ণার আওয়াজ। তো যথারীতি হলো, ওই জায়গায় গেছি, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো ওই জায়গায় গিয়েও ভাত রান্না হয়েছে রাত্রিবেলা, মানে অত ঠান্ডাতেও, কিন্তু আমি তো খাবো না, মানে এত ঠান্ডা লাগছে যে ভাত খেলে তো আরো ঠান্ডা লাগবে। আমি বলি আমাকে শুকনো টাইপের কিছু খাওয়া। তখন জানি না কোথা থেকে পাউরুটি এনে দিচ্ছে, মানে ওই এলাকায় ওই রাত্রিবেলায় পাউরুটি খাওয়া, মানে একটা আমার কাছে এখনো মনে রয়েছে। পাউরুটির সাথে আমরা চিকেন খেয়েছিলাম, মানে আমি খেয়েছিলাম।
আর বাকিরাও সব ভাত পেয়েছিল, এখনো মনে আছে। তো যথারীতি যা হয়, সন্ধ্যে থেকে একটু গল্প গুজব, স্ন্যাক্স, হ্যান ত্যান খাওয়া দাওয়া করা হয়ে তারপরে গিয়ে রাত্রিবেলায় ডিনার করে যেমন হয় আর কি, খাওয়া দাওয়া করে আমরা যার রুমে শুয়ে পড়লাম, ভালো কথা। তো এবারে তো ঘুম আসছে না, মানে এত ঠান্ডা না, মনে হচ্ছে কি মাথা পর্যন্ত চাপা দিয়ে ঘুমায়। কিন্তু আমার একটা কি হয়, মাথা পর্যন্ত চাপা দিয়ে আমি ঘুমোতে পারি না, আমার গলা পর্যন্ত চাপা দিলাম ঠিক আছে, মাথায় চাপা দিলে মনে হয় কি এই দমটা বোধহয় বন্ধ হয়েছে। তো আমি না খুলে যাচ্ছি, ছটফট করছি ছটফট করছি, মানে ঠিক ঘুমটা না আসছে না। মানে সে বলে না যে এত জার্নি করছি তার একটা তো ঘুম আসার ব্যাপার থাকে, কিছুতেই ঘুম আসছে না। আর তখন কিন্তু বলে যাচ্ছি, তখন কিন্তু আমাদের একটা ফোন ছিল, তখন তো স্মার্টফোনের কোনো কিছুই ছিল না, তখন তো এমনি নোকিয়ার ওই ফোনগুলো ছিল। তো ওই ফোনটা নিয়ে না কি করছি, এবারে দেখছি কি ওখানে টাওয়ার নেই, যে এফএম এ একটু গান শুনবো কেউ তো পাচ্ছি না, এটা টাওয়ার নেই 2008 ওখানে। সালের ঘটনা, তার মানে ওই আপনার নকিয়ার যে পুরনো ফোনটা ছিল সেটা বেরিয়েছে, যেটা দিয়ে ওই হ্যাঁ আম হ্যাঁ পাড়া হ্যাঁ যেত। হ্যাঁ, পুরোনো পুরোনো ফোন, তখন পুরোনো ফোন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো দিয়ে আম পাড়া ওই যেত, হ্যাঁ হ্যাঁ। ওই 2008-এ তখন ওই ফোনটা দিয়ে তো ওই এফএম টেফএম একটু শোনা যেত, ওটাই তখন আমাদের কাছে অনেক ভালো ব্যাপার, যেটা এফএম শুনতে পাবো, গান শুনতে পাবো। কিন্তু এমন একটা জায়গায় এফএম তো ছেড়ে দিন, ফোনের তো টাওয়ারই নেই। আমার মা বাবা বাড়িতে ফোন করছে, আমার কাছে ফোনই পাচ্ছে না, মানে কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আর তখন আমার এখনো বলছি, আমার কিন্তু তখন ভোডাফোনে নেটওয়ার্ক ছিল। তো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, তখন কিন্তু তখন তো ভোডাফোন ভোডাফোন ছিল, ছিল তখন না, হাট। তখন ছিল হাচ। হাট, হ্যাঁ। হ্যাঁ, তখন ছিল হাত, হাতের নেটওয়ার্ক ছিল। কিছুতেই যে ফোনও ঘাটছি, কিছু ফোনে তো কিছু নেই তখন। এখন যেমন সোশ্যাল মিডিয়ায় কি হয়, রাত্রিবেলা শুনলাম একটু নেট দেখছি, এই দেখছি, সময়টা ঠিক কেটে যায়। কিন্তু তখন তো রাত্রিরে শুয়েছে বলে আমার হাজবেন্ড সারাদিন খুব টায়ার্ড, সবাই তো শরীর সমান হয় না, ও একটু ঘুমিয়ে গেছে, আমি না কিছুতেই ঘুমোতে পারছি না, খালি ছটপট ছটপট করছি। তো তারপরে দেখছি কি রাত্রি 11টা বেজে গেল, 12টা বেজে গেল, ঘুম আর আসছে না। মানে কি যে হয়েছে আমি তো আপনাকে না বলে বোঝাতে পারবো না। তো এই ছটফট করতে করতে আমি মনে মনে ভাবছি কি দূর, কি করবো বুঝতেই পারছি না। এবার তারপরে তখন আমি কলেজে পড়ি, এবার একটু কলেজ নিয়েও ভাবছি যে অনেক তো কলেজে কামাই করেছি, যদি পরীক্ষায় না বসতে দেয়, এইসব চিন্তা করি। তখন তো আমাদের এখনো আছে 80% না হলে পরীক্ষায় বসতে দেবে না, হ্যান ত্যান, এসবও চিন্তা করছি শুয়ে শুয়ে। মানে নানা রকম কথা ভাবছি, মা কি করছে, বাবা কি করছে, কারোর সাথে তো যোগাযোগ করতে পারছি না। এসব করতে করতে তখন কখন ঘুমিয়ে পড়েছি আমি আর টাইমটা কিন্তু দেখিনি ঘড়িতে। এইটুকু মনে আছে 11:30 11:45 অব্দি হলেও আমি জেগেছিলাম। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না, বেশ ভালোই ভোরে ঘুমোচ্ছি। হঠাৎ করে আমাদের দরজায় না একটা ধাক্কা মারছে, জানেন। আমি ভাবছি, প্রথমে আওয়াজটা হালকা শুনেছি, যেহেতু ঘুমোচ্ছি, দেখুন ঘুমের সময় তো অনেক সময় কি হয় যে একটা কিছু আওয়াজ হলে সবার তো অনেকে, আমার যেমন ঘুম খুব সজাগ, একটা যদি ধুম করে কিছু আওয়াজ হয় না আমি উঠে পড়বো, এরকম ঘুমটা ভেঙে যায়। তো আওয়াজটা যেই হয়েছে আমি ভাবছি কি মনে হয় ভুল শুনছি। এবার দেখুন ওই কটেজে আমরা 3টে ফ্যামিলি ছিলাম, আর তো কেউ নেই, আর নিচে হচ্ছে যে রান্না করেন সে আর ওই ড্রাইভার ছিল। চারিদিকটা পুরো ফাঁকা, শুধু ঝর্ণার আওয়াজ ছাড়া ওখানে আর কিচ্ছু আওয়াজ নেই, শুধু ঝর্ণার জলে ঝিরিঝিরি করে একটা আওয়াজ হয়েই যাচ্ছে। মানে ঝর্ণা তো অবিরাম পড়ে, তার তো আর বন্ধ হয় না। তো সেই আওয়াজটাই আমি ঘরে শুয়ে শুয়ে পাচ্ছি, আর কিন্তু কোনো আওয়াজ নেই। তার মধ্যে হঠাৎ করে দরজায় না ধাক্কা দেওয়ার শব্দ। মানে আমার তখন চোখটা বন্ধ, আমি হঠাৎ করে না চোখটা ভাবছি কি ভুল শুনছি, যে চোখ তো খুলতে পারছি না। এবার তখন তো প্রচন্ড ঘুমোচ্ছি, কিন্তু আমি শুনতে পাচ্ছি আবার যেন দরজাটায় কে ধাক্কা দিল, বেশ জোরে। মানে ধরুন আপনাকে যদি কেউ ডাকে আপনার নাম ধরে, তাহলে আপনার নামটা ধরবার দরজাটা ধাক্কা মারবে তো, নামটা ধরছে না, বাট দরজাটা ধাক্কা মারছে। এবার দেখুন আমাদের সাথে আরো একটা বললাম না, দুটো বাচ্চা ছিল। আমি ভাবছি কি পাশে দুটো রুম আছে, যেহেতু ফোনে ধরুন টাওয়ার নেই, তাহলে তো আমাকে কেউ ফোন করে ডাকতে পারবে না, তো যথারীতি দরজা ধাক্কা দিয়ে ডাকতে হবে। আমি ভাবছি বাচ্চাগুলোর মনে হয় শরীর টরীর খারাপ হয়েছে এত জার্নিতে, তাই হয়তো আমাকে ডাকতে কোনো ওষুধের দরকার বা কিছু তো প্রয়োজন হতে পারে। আমি না এবার তখন ভাবছি যে ভুল শুনছি, তখন না দেখছি না, উঠে না বসে পড়েছি। বসে পড়ে দেখছি দরজাটা না খুব জোর জোর ধাক্কা দিচ্ছে, মানে জোর জোর মানে জোর জোর। কিন্তু নর্মালি আমরা কিন্তু কারোর দরজায় কি অত জোরে জোরে ধাক্কা দিই, আপনি নিজেই বলুন না। যদি কাউকে ডাকি, কোনো মানুষকে ডাকি কেউ ঘুমোচ্ছে, দুম 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 করে কি অনবরত ডাকতে থাকবো? নিশ্চয়ই নয়। 2-3 বার ডাকলাম, না ডাকলে আবার একটা নাম ধরে ডাকলাম, এইভাবে তো ডাকবো। আমি না উঠে বসে পড়েছি। বসে পড়ে কি করেছি, আস্তে আস্তে উঠে না লাইট, ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পরে না কোনো আওয়াজ নেই, পুরো বন্ধ হয়ে গেল আওয়াজটা। বলছি বন্ধ হয়ে গেল, ঠিক আছে।
আমি আর ভাবলাম তো তাহলে কি ভুল শুনলাম, অন্য ঘরে কোনো আওয়াজ হচ্ছে এটা শুনলাম। লাইটটা নিভিয়ে যেই শুয়ে পড়েছি, আবার ওরকম দাম দাম করে দরজা ধাক্কানোর আওয়াজ বুঝেছেন, আমার গায়ে পর কাটা দিচ্ছে। আমি বলি, এখন কি ডাকছে? আমার হাজবেন্ডকে ডাকছে, কি গো শুনছো, ওঠো না, দেখো না কে দরজা ধাক্কা দিচ্ছে, কি গো ওঠো না। ও বলছে কোথায় দরজা ধাক্কা? ওকে যখন ডাকছি তখন তার ধাক্কাটা হলো না। আজকে তুমি তো জেগে থাকো, শুনতে পাবো। হুম। তারপরে না আবার ধাক্কাটা হয়েছে, আমার হাজবেন্ড শুনেছে। শুনে ও একটু ডাউট করেছে, কি আমি বলতে পারবো না, আমাকে বললো কিছু না, শুয়ে পড়। তো আমি বললাম কিছু না, কি নিশ্চয়ই ওরা ডাকছে, শরীর খারাপ। কি জানি হঠাৎ আমার মাথায় কি এলো, আমার মন থেকে যেন কেউ বললো এ তোর নাম ধরে কি ডাকছে, মানে যেন মনের মধ্যে একটা না কিরম হলো। সত্যি তো আমি মনে মনে ভাবছি যে আমাকে যদি কেউ ডাকে, আমার নাম শিল্পী, আমাকে তো কেউ শিল্পী বলে ডাকবে, কেউ তো কেউ ডাকলো না নাম ধরে, কি ব্যাপারটা হলো। এবারে না আমার একটুখানি বলতে পারেন ভয় লেগে গেছে জানেন তো। আমি না খুব মানে গায়ে চাপা দিয়ে না শুয়ে আছি, যাতে কানটা চাপা দিয়ে যেটা শুনতে পাই, কিন্তু সেই দরজা ধাক্কার আওয়াজ, মানে প্রায় অনেকবার ধাক্কাটা মেরেছে। দেবার পরে না আমার না খুব ভয় লেগে গেছে যে এরকম কে ধাক্কা মারছে দরজায়। প্রথম ভেবেছি কি বলুন তো, যে পাশের রুমে হয়তো কেউ ইয়ার্কি করছে আমাদেরকে জেগে তোলার। তারপরে দেখছি, তখন তো দেখিনি কটা বাজে, মোবাইলটা নিয়ে, তখন তো ঘড়ি মানে মোবাইলের মধ্যে তো তখন ঘড়ি তো বরাবরই দেখা যায়, টাইম তো দেখা যায়, চালিয়ে দেখছি রাত্রি তখন প্রায় 3টে বাজে। এবার বলুন ওরকম একটা ঠান্ডার জায়গায় যেখানে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, সারাদিন প্রচুর টায়ার্ড গেছে, সারাদিন সবাই ঘুরেছি, ঘুরে টুরে যখন স্বাভাবিক শুয়ে পড়বে তখন কে কার দরজায় ধাক্কা দেবে, নিশ্চয়ই নয়। এবার আমি না খুব ভয় পেয়ে গেছি, আমি না ভাবছি কেউ কি ইচ্ছা করে এরকম করছে, কি এমনি কোনো সারাদিন চাপ শুয়ে আছি। তারপরেই হঠাৎ শুনছি যে যেমন ঘুঙুর পড়ে না, ঘুঙুর পড়ে যে নাচ করে সবাই, যে মোটামুটি মানে ঘুঙুর যেগুলো বুঝতে পারছেন, নূপুর নয় কিন্তু ঘুঙুর, ঘুঙুর পড়ে সেই নাচে না, ওইরকম ঘুঙুর পড়ে ওই কটটায় মানে ওই যে বারান্দা মতন বললাম না, ছোট একটা সরু মতন বারান্দা মতন ছিল যেখানটা সামনে একটা এরকম কাঠ মতন করা, কেউ এই মাথা থেকে ওই মাথা ছম 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, উফ, আবার কেউ ছম 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 করে হাঁটতে হাঁটতে আসছে, মানে হাঁটছে পায়ের তো শব্দ পাচ্ছি, হুম। তার সাথে পুরো মানে ওই লনটায় না কে হাঁটছে। মানে আমি না তখন কি হচ্ছে আপনাকে বললাম বোঝাতে পারি না। সেই যে 2008-এ তখন তো আমি বাচ্চা মেয়ে, তখন তো আমি খুব ছোট, আমি তখন কলেজে পড়ি, মানে এখন আমি বড়, কিন্তু তখন তো সেই অনুযায়ী তো আমার ছোট বয়স। তো ওই 2008 সালে তখন ওরকম একটা মানে ওরকম আওয়াজ হচ্ছে, আমি ভাবছি কি হচ্ছে এসব কি। আর এটুকু বলে রাখি, আমার না বরাবরই একটু সাহস আছে, মানে সবকিছু ওই চট করে বিশ্বাস করে নেবো, ওরকম না, ভূত বলে কি হয় এরকম ব্যাপার। তখন কলেজে পড়ি যেরকম হয় আর কি, মানে এমনও হয়েছে যে পড়তে গেছি, কোনো বন্ধুর যদি দেরি হয় বাড়ি আসতে, তাকে আমি নিজে এগোতে গেছি রাত্রিবেলা, মানে শীতকালে রাত্রি, তার বাড়ি জলার দিকে, জলার সামনে কি তার বাড়িতে আমি তাকে পৌঁছে দিয়ে আমি নিজে একা একা হেঁটে বাড়ি এসেছি, মানে আমি এরকম। তো সেই জায়গায় আমি ভয় পাচ্ছি, মানে সে যে কি ভয়ঙ্কর। আমি ভাবছি এরকম মানে এরকম সময় কে ওখান দিয়ে নুপুর পরে হাঁটে, মানে ওই ঘুঙুর পরে হাঁটবে রে বাবা, বেশ জোরে আওয়াজ হচ্ছে। হাঁটলো 2 আর 3 তিনবার মতন আমি হেঁটে, তারপর দেখছি আর কোনো আওয়াজ নেই, বুঝলেন। আমি ভাবছি হুম। কি হলো, দিয়ে মানে প্রচন্ড ভয় পেয়েছে, মানে আমি ওরকম ওরকম একটা ঠান্ডা হয়েছে, আমার হাতটাতে হাতের চেটো না ঘেমে গেছে, মানে হাতের চেটো পুরো ঘেমে গেছে, পায়ের তলা না পুরো ঘেমে গেছে, ওরকম গরম, ওরকম ঠান্ডাতেও। দিয়ে তারপরে আমি গায়ে চাপা দিয়ে যথারীতি শুয়ে পড়েছি। সকালবেলা উঠেছি, উঠে কাউকে না কিছু বলিনি। তা যখন কাউকে কিছু বলিনি, তো সকালবেলা উঠেছি, উঠে উঠে আমি মানে ব্যাপারটা নিয়ে না খুব ভাবছি যে এটা কি হলো, কেন এরকম ঘুঙুরের আওয়াজ হলো, মানে রাত্রিবেলায় এরকম আওয়াজ হয়েছে, তো শুনেছি না দরজার ধাক্কার আওয়াজ হয়েছে। তার পাশাপাশি আমার যে আরো দুজন গেছিলেন কালিগ যারা ছিলেন, মানে আমার হাজবেন্ডের যারা গেছিলেন কালিগরা, তো চা খাচ্ছি, সকালবেলা উঠেছি, তার খুব এক্সাইটেড কাঞ্চনজঙ্ঘা দেখছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখলে কি হবে, আমার মাথার মধ্যে তো ওটা ঘুরছে, খুব ভালো লাগছে, পাহাড়টা কত সুন্দর, পুরো পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ। দিয়ে মনের মধ্যে হচ্ছে, তো আমি না ভাবছি কাউকে কি কথাটা বলা ঠিক হবে, কেউ যদি আমাকে কিছু বলে, যেটা হয়ে থাকে। তো ওই দুজনের সাথেও আমি আবার মানে কথাটা শেয়ার করছি চা খেতে খেতে, যে চা না কফি খাচ্ছিলাম, কফি খেতে খেতে শেয়ার করছি।
যে এই তোমরা কি কালকে রাত্রিরে কে গো আমার ঘরে এসে ধাক্কা দিচ্ছিলে? তো ওরা না যে যার মুখের দিকে তাকাচ্ছে। আমি ব্যাপারটা দেখে না খুব অবাক হলাম। বলছে, আমি তাকিয়ে বলছি যে তুমিও শুনেছো? আমি বলছি আমি শুনেছি মানে? বলছে কালকে আমাদের ঘরেও তো কেউ দরজা ধাক্কা দিয়েছে। আর পাশের জন বলছে আমার ঘরেও কেউ দরজা ধাক্কা দিয়েছে। হুম। ধাক্কাটা দিল কে? কোথা থেকে কে ধাক্কা দিল? হোটেলের ম্যানেজার বা কারোর সাথে কথা হয়েছিল, মানে কটেজের যিনি ম্যানেজার কটেজের ছিলেন? যিনি ম্যানেজার, তো ওখানে বললাম আপনাকে আগে যে ওখানে তো ওই রাজনী যে ছিলেন সে আর ওই মানে আমার ওই ড্রাইভার ছিলেন। তো নিচে যখন খাচ্ছি খেতে বসে বসে না ওরা কেউ বলেনি, কিন্তু আমি ওই রাজনীকে জিজ্ঞেস করেছিলাম যে রাত্রিবেলা না এরকম শব্দ শুনেছি, কিসের শব্দ? তো তখন উনি বললেন যে অনেক বছর আগে নাকি ওখানে নাকি মানে কিছু বছর আগে ওখানে নাকি কোনো ছেলে বা মেয়ে মানে গেছিল, আর ওখানে মেয়েটি সুইসাইড করে ওই জায়গায় ঘুরতে গিয়ে, উনি আচ্ছা। বলেছেন। তা আমি বললাম সুইসাইড করেছিল? বলছি হ্যাঁ। এবার প্রথমে না ব্যাপারটা কিরকম একটা মানে হজম হলো না যে এরকম আবার হয় নাকি ঘুরতে এসে বা কে সুইসাইড করে। বলছে তারপরে না একটু এরকম আওয়াজ পাওয়া যায়। এবারে আমি বলছি আওয়াজ পাওয়া যায় মানে দেখ ওইখানে তো আর কিছুই তো বলার থাকলো না। তো ওই যে ঘুঙুরের শব্দ আর এই যে দরজা ধাক্কার শব্দ, এবারে আপনি আমাকে বলুন এটা কে করলো, কেন করলো, আর কিভাবে কি হলো? মানে ওই জায়গায় ওই ঠান্ডার মধ্যে কে কার ঘরে ধাক্কা দেবে? সবাই শুনেছে দরজা ধাক্কার আওয়াজটা, মানে সবাই ওই ধাক্কার আওয়াজ শুনেছে এবং সবাই ওই ঘুঙুর পড়ে যে হাঁটছে সেটাও শুনেছে। তিনজনই মানে তিনটে ফ্যামিলি গেছে, তিনটে ফ্যামিলি শুনেছে। আমি আজও ভুলিনি সেই আওয়াজ আর ধাক্কার আওয়াজ, আজও ভুলিনি। পুরো কেসটা কি ডিটেলসে জানতে পেরেছিলেন? ওই বললেন যে পুরো কেসটা বললে জানতে পারিনি, কারণ পরের দিন তো আমরা রুম ছেড়ে দিয়েছিলাম। পরের দিন ওখান থেকে আমরা বেরিয়ে ওই ইয়ামথাম ঘুরে নিয়ে তারপর আচ্ছা। ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেছিলাম। পরের দিন তো আমরা ওখানে থেকে জাস্ট নাইট স্টে ছিল আমাদের, রাত্রিবেলাটা ওখানে থেকে পরের দিন ওই কটেজটা ছেড়ে দেওয়া। তারপরে এটা নিয়ে যেহেতু অনেক দিন আগে ঘটনা, তারপরে আর কিছু জানতে পারিনি, মানে ওর সম্পর্কে আর কিছু জানতে পারিনি। আমরা ওখান থেকে তারপরে ঘুরতে চলে গেছি, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, কিন্তু এই ঘটনাটা কিন্তু আমি মানে ভুলিনি আজও। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.